টেট পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা বাংলা ভাষায় যে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি বা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির যে বিভাগগুলি আছে সে সম্পর্কে আলোচনা করব। কেননা প্রাইমারি টেট পরীক্ষা 2015 সালে যে প্রশ্নগুলি এসেছিল, প্রশ্ন নম্বর 2, নিচের কোনটি অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ? এ বি হস্র উ, সি হস্র ই, ডি অ। 6 নম্বর প্রশ্নতে এসেছিল যে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী ট বর্গের বর্ণগুলিকে বলা হয় এ তালব্য বর্ণ, বি দন্তবর্ণ, সি কণ্ঠবর্ণ, ডি মূর্ধন্য বর্ণ। 19 নম্বর একটি প্রশ্ন এসেছিল যে দুদিকে স্তম্ভ মেলাও। 1 ঘোষধ্বনি, ডান দিকে রোমান হরফে আয় মানে প। 2 অল্পপ্রাণ ধ্বনি দ। 3 উষ্মধ্বনি 3 চ। 4 তাড়িত ধ্বনি 4 হচ্ছে হ ধ্বনি। এরপর এ বি সি ডি যে বিকল্পগুলি দেওয়া ছিল, এ মানে 1 1 2 2 2 3 3 4 4, বি 1 3 2 4 3 2 4 1। সি এর অপশনে ছিল 1 4 2 3 3 1 4 2 এবং ডি এর অপশনে ছিল 1 2 2 1 3 4 4 3। প্রশ্ন নম্বর 20, এখানে যে প্রশ্নটি এসেছিল যে নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি অশুদ্ধ। তো স্বাভাবিকভাবে যা অপশন প্রথমে তথ্য দেওয়া হয়েছে, 1 হস্র ই এটি হচ্ছে প্রসারিত ও সংবৃত স্বরধ্বনি। 2 হস্র উ এটি হচ্ছে কুঞ্চিত ও পশ্চাৎ স্বরধ্বনি। 3 আ এ আ ধ্বনি হচ্ছে নিম্ন ও বিবৃত স্বরধ্বনি। 4 অধ্বনি হচ্ছে প্রসারিত, সম্মুখ এবং সংবৃত স্বরধ্বনি। স্বাভাবিকভাবে এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে যে কোন তথ্যটা ঠিক। তাহলে এ দেওয়া আছে কি 1 এবং 4। বি এ দেওয়া আছে শুধু 2। সি এর অপশন হচ্ছে শুধু 3। আর ডি এর অপশন হচ্ছে শুধু 4। তো স্বাভাবিকভাবে এখানে যে উত্তরটি হবে শুধু 4, অর্থাৎ অ হচ্ছে প্রসারিত, সম্মুখ ও সংবৃত স্বরধ্বনি। এরপর প্রশ্ন নম্বর 23 নম্বর যে প্রশ্নটি ছিল যে নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি মিথ্যা? এ হস্র ই ধ্বনি প্রসারিত ও বিবৃত ধ্বনি। বি অধ্বনি কুঞ্চিত ও হস্রধ্বনি। সি এই ও ধ্বনি হচ্ছে কুঞ্চিত ও পশ্চাৎ স্বরধ্বনি। আর ডি আ ধ্বনি হচ্ছে নিম্ন স্বরধ্বনি। তাহলে এখানে মিথ্যা কোনটি? মিথ্যা হচ্ছে হস্র ই ধ্বনি প্রসারিত ও বিবৃত ধ্বনি। তাহলে বিষয়টি পরিষ্কার বোঝা যাচ্ছে যে মূলত আমাদের এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি বা মৌলিক স্বর, যৌগিক স্বর, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন পরীক্ষায় এসেছিল। তাহলে আজকে আমরা এই ভিডিওতে একেবারে সংক্ষেপে শুধু পরীক্ষার হলে ঢোকার আগে চোখ বুলিয়ে নেওয়ার জন্য কয়েকটি বিষয় খুব সংক্ষেপে আলোচনা করা হচ্ছে। মূলত প্রাইমারি টেট পরীক্ষার উপর ভিত্তি করেই যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নের উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই আলোচনা। তাহলে শুরু করা যাক। এখানে আমরা কয়েকটি ছবি ভাষাবিজ্ঞান বই থেকে বা ব্যাকরণ বই থেকে উল্লেখ করছি। যে ছবিগুলি আছে অর্থাৎ সেই ছক অনুযায়ী যদি একটু চোখ বুলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সহজেই সেই তালিকা অনুযায়ী স্বরধ্বনিগুলি এবং ব্যঞ্জনধ্বনিগুলি মনে রাখতে খুব সুবিধা হবে। তো যাই হোক, বাংলা ব্যাকরণ যেভাবে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আলোচনা করে তার চাইতে ভাষাবিজ্ঞানে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি সম্পর্কে যে আলোচনা কিছুটা পার্থক্য আছে। তো যাই হোক, আমরা মূলত এখানে যে স্বরধ্বনিকে আমরা যে দুটি ভাগে ভাগ করি, একটা হস্রস্বর এবং দীর্ঘস্বর। তো হস্রস্বরের মধ্যে কোনগুলি আমরা পাচ্ছি? অ, হস্র ই, হস্র উ, রি এবং লি। বিদ্যাসাগর মহাশয় বাংলা বর্ণ সংস্কার করতে গিয়ে সবই করেছেন, কিন্তু লি এই যে স্বরধ্বনি এটিকে বর্ণমালা থেকে যদি বাদ দিতেন হয়তো ভালো হতো। তো উনি যা করে গেছেন এখনও সেই অবস্থাতে আছে। তার সংস্কার নতুন করে না হওয়া পর্যন্ত আমরা বিদ্যাসাগর প্রণীত যে বর্ণ পরিচয় সেখানে কিন্তু লি ধ্বনিটিকে পাবো, যদিও বাংলা ভাষায় আমরা লযুক্ত হস্র ই এইভাবেই ব্যবহার করি। যাই হোক, দীর্ঘস্বরের মধ্যে আছে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও আর ও। তো
এছাড়া আমরা বলি একটা শব্দ, সেটা হচ্ছে প্লুতস্বর। প্লুতস্বর বিষয়টা এমন কিছু জটিল ব্যাপার নয়। অনেক সময় দেখা যায় যে কান্নার সময় বা দূর থেকে কাউকে জোরে ডাকতে গেলে, হাঁক দিলে আর কি, তো তার রেসটা কিন্তু অনেকক্ষণ ধরে থেকে যায়। অর্থাৎ একটা যে শব্দ, সেই শব্দের শেষ যে স্বরধ্বনি, সেই স্বরধ্বনিটিকে আমরা অনেক সময় টেনে টেনে উচ্চারণ করি এবং তার রেসটা অনেকক্ষণ থেকে যায়। মূলত গান করার সময়, আবৃত্তি করার সময় টেনে টেনে এই স্বরধ্বনিটিকে আমরা উচ্চারণ করি। যেমন আমরা হয়তো বললাম যদু হে, তাহলে হে এ এ এ এ এর রেস কিন্তু থেকে গেল, এটা হচ্ছে প্লুতস্বর। ভাষাবিজ্ঞানে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি সম্পর্কে যে আলোচনা, সেখানে কি বলা হয় যে মুখের মান্য বাংলায় স্বরধ্বনি হচ্ছে মোট 7টি আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। তো প্রতিটি স্বরধ্বনিরই একটা অনুনাসিক উচ্চারণ আছে এবং আমরা 4টি অর্ধ স্বরধ্বনিও এখানে পাই। আমাদের বাংলা ভাষায় মোট 7টি মৌলিক স্বরধ্বনি আছে। তো ভাষাবিজ্ঞানীরা এই 7টি মৌলিক স্বরধ্বনিকে যেভাবে বিভাজন করেছেন, যে নাম দিয়েছেন, সেগুলি একটু আলোচনা করা যাক। হস্রই, এই হস্রই স্বরধ্বনিটি হচ্ছে কি উচ্চস্বর, সম্মুখ স্বর, প্রসৃত স্বর, সংবৃত স্বর আর তালব্য ধ্বনি হিসেবে আমরা একে পাই। এরপর হচ্ছে হস্রউ। হস্রউকে আমরা পাচ্ছি উচ্চ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, বর্তুল স্বরধ্বনি, সংবৃত স্বরধ্বনি এবং এটি হচ্ছে কণ্ঠবর্ণ। এই স্বরধ্বনিকে আমরা কি বলছি? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, প্রসৃত স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি এবং এটি হচ্ছে তালব্য পর্যায়ের অন্তর্গত। ও স্বরধ্বনিটা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, বর্তুল স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি আর এটি হচ্ছে কণ্ঠবর্ণ। অয়ে জফলা আকার এই যে স্বরধ্বনির কথা আমরা বলছি, এখানে বর্ণ যখন স্বরবর্ণ যখন আমরা পড়ি, সেখানে কিন্তু এই চিহ্নটি পাওয়া যায় না, কিন্তু উচ্চারণে একে পাওয়া যায়, সেই জন্য মৌলিক স্বরধ্বনির মধ্যে রাখা হয়েছে। তো অয়ে জফলা আকার এটি হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, প্রসৃত স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি আর এটি হচ্ছে তালব্য। এরপর চলে আসছে আমরা এই স্বরধ্বনি হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, বর্তুল স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি আর এটি হচ্ছে তালব্য ধ্বনি। এরপর আমরা পাচ্ছি তো এই স্বরধ্বনিটি হচ্ছে নিম্ন স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি এবং বিবৃত স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিকে বিভিন্নভাবে বিভিন্ন তালিকা অনুযায়ী কিন্তু আমরা মনে রাখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। যেমন একটা স্বরধ্বনির গুণগত বা প্রকৃতিগত যে শ্রেণীবিভাগ, সেখানে কি বলা হচ্ছে যে জিহ্বার অবস্থান অনুসারে স্বরধ্বনিকে যেভাবে ভাগ করা হচ্ছে। প্রথমে পাচ্ছি আমরা সম্মুখ স্বরধ্বনি। এই সম্মুখ স্বরধ্বনি হচ্ছে হস্র ই, এ এবং অয়ে জফলা আকার এ। পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে ও এবং হস্র উ। কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে একটি আছে কেন্দ্রীয় স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনি হচ্ছে হস্র ই আর হস্র উ। নিম্ন স্বরধ্বনি কি? নিম্ন স্বরধ্বনি হচ্ছে ঠিক আছে। আর উচ্চ মধ্য বা মধ্যোচ্চ স্বরধ্বনি, এই উচ্চ মধ্য স্বরধ্বনির মধ্যে আমরা পাচ্ছি এ এবং ও, এই দুটি স্বরধ্বনিকে তালিকা দেখলে বোঝা যাবে। নিম্ন মধ্য বা মধ্য নিম্ন স্বরধ্বনির মধ্যে আমরা পাচ্ছি অয়ে জফলা আকার এবং এই দুটি স্বরধ্বনিকে। এরপর ভাষাবিজ্ঞানে যেভাবে বিভাজন করা হয়েছে যে মুখবিবরের ভিতরের শূন্যস্থানের পরিমাপ অনুসারে স্বরধ্বনিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। এগুলি হচ্ছে কি? সংবৃত স্বরধ্বনি। তো সংবৃত স্বরধ্বনির মধ্যে হস্র ই এবং হস্র উ, এই দুটি স্বরধ্বনি পাচ্ছি। বিবৃত স্বরধ্বনির মধ্যে আমরা পাচ্ছি স্বরধ্বনিটিকে। অর্ধ সংবৃত স্বরধ্বনির মধ্যে আমরা পাচ্ছি এ এবং ও, এই দুটি স্বরধ্বনিকে। আর অর্ধ বিবৃত স্বরধ্বনির মধ্যে আমরা পাচ্ছি অয়ে জফলা আকার এবং এই দুটি স্বরধ্বনিকে। এছাড়া ওষ্ঠের আকৃতি, ওষ্ঠ মানে ওষ্ঠ এবং অধর, এই যে ঠোঁটের যে আকৃতি, সেই আকৃতি অনুসারে স্বরধ্বনিকে আমরা দুটি শ্রেণীতে পাই। একটি হচ্ছে প্রসারিত আর একটি হচ্ছে কুঞ্চিত বা বর্তুল। তো প্রসারিত স্বরধ্বনি হচ্ছে কি? হস্র ই, এ আর হচ্ছে অয়ে জফলা আকার এ। কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি হচ্ছে কি? ও এবং হস্র উ। আর স্বাভাবিক বা মধ্যস্থ স্বরধ্বনি অনেক সময় এই স্বরধ্বনিটিকেও বলা হয়, মানে স্বরধ্বনিটিকেই স্বাভাবিক বা মধ্যস্থ স্বরধ্বনি বলা হয়। এছাড়াও শ্বাসবায়ুর গতিপথ অনুসারে স্বরধ্বনিকে আরও দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটিকে বলা হচ্ছে মৌখিক স্বরধ্বনি আর একটিকে বলা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। তো মৌখিক স্বরধ্বনি কি হয়?
স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু যদি মুখ দিয়ে যাতায়াত করে তখন তাকে আমরা বলছি মৌখিক স্বরধ্বনি, যেমন হাসা, কাচ ইত্যাদি। আর অনুনাসিক স্বরধ্বনি কী হয়, শ্বাসবায়ু একই সঙ্গে মুখ এবং নাসিকা দিয়ে যাতায়াত করে এবং সেই সময় যে স্বরধ্বনিগুলিকে আমরা উচ্চারণ করি তাকে বলা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। যেমন বাধা, এর সঙ্গে যদি আমরা অনুনাসিক চন্দ্রবিন্দু যোগ করে দিচ্ছি আ, তার মানে বাঁধা হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা যৌগিক স্বরধ্বনি আলোচনা প্রসঙ্গে বলি যে যৌগিক স্বরধ্বনি কী হয়, অনেক সময়ে একাধিক স্বরধ্বনি পরপর উচ্চারণ করার দরকার হয় আমাদের। তো পরপর উচ্চারিত একাধিক স্বরধ্বনি এই যে সমন্বয়, একে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এর অন্য নামগুলি হচ্ছে দ্বিস্বর বা সন্ধি স্বর। এছাড়াও সন্ধ্যক্ষর, সংযুক্ত স্বরধ্বনি কিংবা মিশ্র স্বরধ্বনি বলেও আমরা একে বলে থাকি, অর্থাৎ একই ব্যাপার। তো এই যৌগিক স্বরধ্বনির মধ্যে অই, অউ, অ ও, আ ও মানে আও, ওই, ও, আও, আয়, উই, এও, এই, এও, ওই, আয়, ওই প্রভৃতি যৌগিক স্বরধ্বনি বাংলা ভাষায় আছে। তো এর মধ্যে আমরা ওই মানে ও আর হস্রই ওই এবং ও আর হস্রউ ও, এই দুটির জন্য আলাদাভাবে স্বরবর্ণ এবং স্বরচিহ্নের মধ্যে আমরা পেয়ে যাই, বাকিগুলোকে আমরা উচ্চারণে পাই। এরপর বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকার অনুযায়ী যে তালিকা এখানে দেওয়া হয়েছে, বিভিন্ন বই থেকে সংগ্রহ করে এখানে দেওয়া হয়েছে। আমরা ডান দিকে পাচ্ছি ওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ এবং কণ্ঠনালীয়। আর উচ্চারণের যে প্রকার অনুযায়ী আমরা অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ, ঊষ্মধ্বনি, নাসিক্যধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত অল্পপ্রাণ, তাড়িত মহাপ্রাণ এবং পার্শ্বিক ধ্বনি, এই তালিকাটা পাচ্ছি। তো এই তালিকা অনুযায়ী যদি আমরা ব্যঞ্জন বর্ণগুলিকে সঠিকভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় উত্তর করতে অনেকটাই সুবিধে হবে। যেমন ওষ্ঠধ্বনি হিসেবে আমরা পাচ্ছি প, ফ, ব, ভ, ম। এখানে পরিষ্কার যখন আমরা উচ্চারণ করছি প, ফ, ব, ভ, ম, শুধু ওষ্ঠ এবং অধর অর্থাৎ উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটেই কিন্তু এই ধ্বনিগুলিকে আমরা উচ্চারণ করছি। আর দন্তধ্বনি এখানে আমরা বলে থাকি যে ত, থ, দ, থ দন্তন্য, কারণ শেষে দন্তন্য আছে বলেই সহজে মনে রাখা যায় যে দন্ত কোনগুলি না, শেষে যে বর্গ যে ত, থ, দ, থ দন্তন্য, এই বর্গের মধ্যে শেষে যেহেতু দন্তন্য ধ্বনিটা আছে সেই জন্য নিশ্চয়ই এটা দন্তধ্বনি হবে। আর দন্তমূলীয় অর্থাৎ সরাসরি দাঁতে স্পর্শ না করে দাঁতের গোড়ায় যখন স্পর্শ করে যে ধ্বনিগুলি তখন তাদেরকে বলা হচ্ছে দন্তমূলীয় ধ্বনি, যেমন দন্তস্ব, দন্তন্য, র আর ল। এছাড়া মূর্ধন্য, তো মূর্ধন্য ধ্বনি কোনগুলি, শেষে আমরা যখন বর্গের মধ্যে উচ্চারণ করি ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তাহলে শেষে যে মূর্ধন্য আছে তো স্বাভাবিকভাবে এখানে ওই মূর্ধন্য যে বর্গ সেখানে আমরা পাচ্ছি ট, ঠ, ড, ঢ, আর ডয় শূন্য অড় এবং ঢয় শূন্য অড়। আর তালব্য অর্থাৎ তালুতে স্পর্শ করছে চ, ছ, বর্গীয় জ, ঝ, আর এখানে আমরা পাচ্ছি তালব্যস। আর কণ্ঠবর্ণ কোনগুলি ক, খ, গ, ঘ, উ। এছাড়া কণ্ঠনালীও হচ্ছে হ। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী যদি আমরা ব্যঞ্জনধ্বনিকে এইভাবে পাই, আর উচ্চারণের প্রকার অনুযায়ী আমরা কীভাবে পাবো, অঘোষ অল্পপ্রাণ প, ত, ট, চ, ক, অর্থাৎ উল্টো দিক থেকে যদি আমরা বলি তাহলে ক, চ, ট, ত আর প। আর অঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ফ, থ, ঠ, ছ, খ। উল্টো দিক থেকে আমরা বলি মানে সোজা দিকে যেটা আমরা সহজভাবে যেটাতে আমরা অভ্যস্ত যদি আমরা বলি তাহলে খ, ছ, ঠ, থ আর ফ। সেইরকম ঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলি হচ্ছে ব, দ, ড, বর্গীয় জ, গ, মানে গ, বর্গীয় জ, ড, দ এবং ব। ঘোষ মহাপ্রাণ যেগুলি সেটা হচ্ছে ভ, ধ, ঢ, ঝ, ঘ। সোজা দিকে যদি আমরা বলি ঘ, ঝ, ঢ, ধ আর ভ। ঊষ্মধ্বনি হচ্ছে দন্তস্ব, তালব্যস্ব আর হ। তাহলে উল্টো দিক থেকে আবার যাচ্ছি হ, তারপরে এটা কণ্ঠনালীয় তালব্যস্ব, দন্তস্ব। নাসিক্য ধ্বনি হচ্ছে ম, দন্তন্য, উ। এমনিতে আমরা কি বলি উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলিকে আমরা কিন্তু নাসিক্য ধ্বনি বলি, আমি পরে বলছি এটা। কম্পিত ধ্বনি হচ্ছে র, তাড়িত অল্পপ্রাণ হচ্ছে ডয় শূন্য অড়, আর তাড়িত মহাপ্রাণ হচ্ছে ঢয় শূন্য অড়। আর পার্শ্বিক ধ্বনি রয়ে গেল একটি, সেটি হচ্ছে ল ধ্বনিটি।
বিস্তারিতভাবে ব্যঞ্জনধ্বনির যে শ্রেণীবিভাগগুলি আমরা পাচ্ছি, তাহলে ওষ্ঠধ্বনি, এই ওষ্ঠধ্বনির মধ্যে পড়ছে প, ফ, ব, ভ, ম। ঠিক আছে। দন্তধ্বনি হচ্ছে ত, থ, দ, ধ। দন্তমূলীয় ধ্বনি হচ্ছে র, ল এবং দন্তন, কারণ এটা দাঁতের মূলে উচ্চারণ হয়। প্রতিবেষ্টিত ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি যাকে বলা হচ্ছে, সেগুলি হচ্ছে ট, ঠ, ড, ঢ, ডয় শূন্য অড়, ঢয় শূন্য অড়। তালু দন্তমূলীয় ধ্বনি, এই তালু দন্তমূলীয় ধ্বনির মধ্যে আমরা পাচ্ছি চ, ছ, বর্গীয় জ, ঝ, তালব্য স এবং অন্তস্থ অ। তাহলে তালব্য ধ্বনি কোনগুলি? তালব্য ধ্বনি যেটা আমরা সংস্কৃতে পাই চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয় এবং অন্তস্থ অ। স্নিগ্ধ তালব্য বা কণ্ঠধ্বনি আমরা কাকে বলছি? ক, খ, গ, ঘ, ঙ, এই ধ্বনিগুলিকে। ওষ্ঠ স্নিগ্ধ তালব্য, ওষ্ঠ স্নিগ্ধ তালব্য ধ্বনি কোনটি? ও আর অন্তস্থ অ, ও। স্বরতন্ত্রীয় বা কণ্ঠনালীয় ধ্বনি হচ্ছে হ ধ্বনিটি। নাসিক্য ব্যঞ্জন বললাম যে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। তো অনুরণন শুধু মুখবিবরে সৃষ্ট হলে মৌখিক রণিত ধ্বনি সৃষ্টি হয়, যেমন র আর ল। তো যাই হোক, আমরা আবার যাচ্ছি আলোচনায়। কম্পিত ধ্বনি আগেও বলা হয়েছে, আবার বলা হয়েছে কম্পিত ধ্বনি হচ্ছে র ধ্বনিটি। তাড়িত ধ্বনি হচ্ছে ডয় শূন্য অড় এবং ঢয় শূন্য অড়। ব্যাকরণের নিয়মে উষ্মধ্বনি যাকে বলা হয়েছে, উষ্মধ্বনি হচ্ছে তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হ, এই ধ্বনিগুলিকে। সংকীর্ণ বা নালীবৎ উষ্মধ্বনি বা শীষধ্বনি বলা হচ্ছে তালব্যস্ব। ব্রেকেটে অনেক সময় ভাষাবিজ্ঞানে দন্তস্বকে দেওয়া থাকে, এটা উচ্চারণের জন্য আর কি, মূলত তালব্যস্ব। আর প্রশস্ত বা ফালিবৎ উষ্মধ্বনি হচ্ছে হ ব্যঞ্জনধ্বনিটি। আর অর্ধস্বর, অর্ধস্বর নিয়ে অনেক আলোচনা আছে। তো যাই হোক, এখানে যে অর্ধস্বর আমরা বলছি অন্তস্থ ও আর ব, মানে উচ্চারণ হচ্ছে ইয় আর হচ্ছে ও। পার্শ্বিক ধ্বনি তো আগেও বলা হয়েছে, আবার তালিকা অনুযায়ী বলা হয়েছে যে ল ধ্বনিটিকে আমরা বলছি পার্শ্বিক ধ্বনি। আর র এবং ল এই দুটিকে একত্রে একটা শ্রেণীতে ফেলা হয় অনেক সময়, এর নাম হচ্ছে তরল ধ্বনি। এছাড়া আছে ঘৃষ্টধ্বনি। তো ঘৃষ্টধ্বনি হচ্ছে চ এবং বর্গীয় জ। স্বঘোষ বা ঘোষবৎ ব্যঞ্জন কাকে বলা হচ্ছে? বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম যে বর্ণগুলি আছে, ব, ভ, ম, দ, ধ, দন্তন্য, এবং এছাড়া আমরা পাচ্ছি র, ল, হ, ডয় শূন্য অড়, ঢয় শূন্য অড়। এছাড়া আছে ও অন্তস্থ ও এবং অন্তস্থ অ। আর অঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি প, ফ, ত, থ এবং তালব্য স। মহাপ্রাণ ধ্বনি হচ্ছে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। তো মহাপ্রাণ ধ্বনিগুলি কীভাবে সৃষ্টি হয়? যেমন ক যুক্ত হ সমান খ, গ যুক্ত হ সমান ঘ। এছাড়াও আছে ঢয় শূন্য অড় ধ্বনিটি। আর অল্প প্রাণ ধ্বনি আমরা পাচ্ছি বর্গের প্রথম আর তৃতীয় বর্ণ যেগুলি পাই, যেমন ক, গ, আর এছাড়াও আছে ডয় শূন্য অড়। এছাড়া অনেক সময় বলা হয় দ্বি ব্যঞ্জন ধ্বনি। তো দ্বি ব্যঞ্জন ধ্বনি কোনগুলি? যখন দুটো ব্যঞ্জন ধ্বনি একসঙ্গে উচ্চারিত হয়ে একটি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ সম্পন্ন করে, তখন তাকে আমরা দ্বি ব্যঞ্জন ধ্বনি বলি। যেমন খ একটি ব্যঞ্জন ধ্বনি। তো খ ধ্বনিটি সৃষ্টি হয়েছে ক যুক্ত হ থেকে, আর চ ধ্বনিটি হয়েছে ক যুক্ত তালব্যস্ব থেকে। অর্থাৎ মহাপ্রাণ এবং ঘৃষ্টধ্বনি মাত্রই হচ্ছে দ্বি ব্যঞ্জন ধ্বনি। যাই হোক, আশা করছি পরীক্ষা হলে প্রবেশ করার পূর্বে যদি একটু চোখ বুলিয়ে নেওয়া যায় আর কি, তাহলে কিন্তু সহজেই এগুলি মনে রাখা অনেকটাই সহজ। সকলকে শুভেচ্ছা জানাই। আজকে এখানেই শেষ করলাম।